বস, আমি কিছুই বুঝলাম না, আপনি আমাকে ইন্টারভিউ ছাড়াই চাকরি দিয়ে ফেললেন। বস বলল, হ্যাঁ, আমি তোমাকে ইন্টারভিউ ছাড়াই চাকরি দিয়েছি। আমি বললাম, কেন আপনি আমাকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিলেন? বস অর্জুন বলল, সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, এখানে কত ভালো ছেলে মেয়েরা ইন্টারভিউ দিয়ে চাকরি পায় না, আর আমাকে সেই ইন্টারভিউ ছাড়াই চাকরি দিয়েছে। কিন্তু আমি তখনও জানতাম না সামনে আমার কি হতে চলেছে। আমি মনের আবেগে চাকরিতে জয়েন করেছি। কিন্তু একদিন বস আমাকে বলল, আজ অফিসে কাজের চাপ অনেক বেশি, আজ তোমাকে নাইট ডিউটি করতে হবে। যদিও অফিসের কাজ ঠিকভাবে কাল শেষ না করতে পারি, তাহলে হয়তো আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে। গল্পটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা শুধু আমার গল্পই শোনো, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার গল্পটি শুরু করি। আমি অনিকা, এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। মা বাবা বহু আগেই এক কঠিন রোগে আক্রান্ত হয়ে আমাকে একা রেখে পরপারে পাড়ি জমিয়েছেন। ভাই বোন মামা চাচা কিছুই নেই আমার। বাবা সামান্য যা কিছু রেখে গিয়েছিলেন তা দিয়ে আমার লেখাপড়াটা কোনো রকমই শেষ হয়েছে। এখন বাবা সে পুরনো ভিটাতেই আমার একাকী বসবাস। চারপাশে দেয়ালগুলো যেন রোজ রাতে আমাকে গিলে খেতে আসে। মা বাবাকে হারানোর পর আমি খুব অল্প বয়সেই বুঝে গিয়েছিলাম এই পৃথিবী কতটা কঠিন, আর স্বার্থপর মানুষের সহানুভূতি মাখা কথার পেছনেও যে কত উদ্দেশ্য লুকিয়ে থাকে তা আমি নিজের চোখে দেখেছি। আমার জীবনটা টিকে থাকার এক নিরন্তর সংগ্রামে পরিণত হয়েছিল দুবেলা খাবারের জন্য, নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রাখার জন্য। একটা চাকরির আমার বড্ড প্রয়োজন ছিল। কত শত জায়গায় যে চাকরির জন্য ঘুরেছি তার কোনো ইয়াত্তা নেই। কত জনের কাছে অনুরোধ করেছি, কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছে। কেউ শিক্ষাগত যোগ্যতার অভাব বলেছে, কেউ অভিজ্ঞতার কথা বলে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি দেখতে যথেষ্ট শালীন ও মার্জিত চেহারার ছিলাম। আমার সরলতার সুযোগ নিতে অনেকেই বন্ধুত্বের হাত বাড়িয়েছে। তাদের চোখের ভাষা আমি পড়তে পারতাম। তাদের সেই অসৎ উদ্দেশ্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠত। আমি তাই সবসময় তাদের থেকে শত হাত দূরে থাকতাম। আমার মনে হতো বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তাই আমি সহজে কাউকে বিশ্বাস করতাম না। আমার একাকিত্বই ছিল আমার একমাত্র সঙ্গী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার একটাই কাজ ছিল, চাকরি পত্রিকা বা অনলাইন পোর্টালে চোখ বোলানো। হতাশা আমার নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল। তবু আমি আশা ছাড়িনি। আমার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। একদিন সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে আমি পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ একটি বিজ্ঞাপনে আমার চোখ আটকে গেল। দেশের অন্যতম সেরা টেক্সটাইল কোম্পানি অর্জুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নারী কর্মচারী নিয়োগ দেওয়া হবে। কোম্পানিটা যে কত বড় আর নাম করা তা সবাই জানে। সেখানে চাকরি পাওয়া মানে স্বপ্নের মতো ব্যাপার। বিজ্ঞাপনে লেখা ছিল, আগামী বুধবার সকাল 10টায় তাদের প্রধান কার্যালয়ে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। বিজ্ঞাপনটা পড়ার সাথে সাথে আমার মনের ভেতরটা এক অজানা আনন্দে নেচে উঠল। মনে হলো এতদিন পর ভাগ্য আমার দিকে মুখ তুলে তাকাতে চলেছে। চাকরি হোক বা না হোক, অন্তত এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা তো হবে। আমার শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো ছিল। নিজের উপর একটা আত্মবিশ্বাস ছিল যে যদি আমি সততার সাথে ইন্টারভিউটা দিতে পারি তাহলে আমার চাকরিটা হয়ে যেতে পারে। এই আত্মবিশ্বাসটুকুই আমার সম্বল। আমি ক্যালেন্ডারে বুধবার দিনটি লাল কালিতে দাগ দিয়ে রাখলাম এবং সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে শুধু সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন এবার আমার চেষ্টার কোনো গমতি না থাকে, আর ভাগ্য যেন সহায় হয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত বুধবার চলে এলো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার নাম নিয়ে দিনের শুরু করলাম। আমার সবচেয়ে ভালো এবং শালীন পোশাকটি পরে নিলাম। প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে একটি ফাইলে রাখলাম। মনের ভিতর একই সাথে আশা আর ভয় কাজ করছিল। আজ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়ালাম। কিন্তু ভাগ্য হয়তো সেদিন আমার পরীক্ষা নিতে চেয়েছিল। রাস্তায় যে এত যানজট থাকবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস যেন 1 ইঞ্চিও এগোচ্ছিল না। আমার ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছিল, আর আমার অস্থিরতা বাড়ছিল। আমি মনে মনে প্রমাদ গুনছিলাম। ইন্টারভিউ এর সময় ছিল সকাল 10টা, আর তখন প্রায় 10:30 বেজে গেছে। অনেক কষ্টে যখন আমি অর্জুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিশাল ভবনের সামনে পৌঁছালাম তখন প্রায় 11টা বাজে। আমার হৃৎপিণ্ড ধকধক করছিল। এত বড় ঝা চকচকে অফিস আমি এর আগে কখনো দেখিনি।
কাচের দেয়ালের ভিতর দিয়ে অফিসের ব্যস্ত পরিবেশ দেখা যাচ্ছিল। আমি ভয়ে ভয়ে রিসেপশনে গিয়ে ইন্টারভিউয়ের কথা জানালাম। রিসেপশনের মেয়েটি আমার দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বলল, আপু, ইন্টারভিউ তো শেষ, স্যাররা প্রার্থী বাছাই করে মিটিং-এ চলে গেছেন। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার সব আশা, সব স্বপ্ন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। শুধু এই যানজটের কারণে আমার এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আমার চোখে পানি চলে এসেছিল। আমি আর কি বলবো বুঝতে না পেরে মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে রইলাম। আমার ভেতরে সব আত্মবিশ্বাস যেন নিভে গিয়েছিল। আমি যখন হতাশ হয়ে ফিরে যাবার জন্য পা বাড়াবো, ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রলোক অফিস থেকে বের হচ্ছিলেন। তার পরনে ছিল মূল্যবান স্যুট, চোখে দামি চশমা আর হাতে মূল্যবান একটা ঘুড়ি। প্রথম দেখে বোঝা যায় তিনি এই অফিসের কোনো একজন বড় কর্তা। তিনি আমার দিকে এক নজর তাকালেন। তার দৃষ্টিটা ছিল অদ্ভুত রকমের তীক্ষ্ণ। তিনি আমার কাছে এসে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কি ইন্টারভিউ এর জন্য এসেছিলেন? এত দেরি করে আমি কাঁপা কাঁপা গলা উত্তর দিলাম, জি স্যার, রাস্তায় অনেক যানজট ছিল, তাই আমার দেরি হয়ে গেছে। দয়া করে যদি আমার ইন্টারভিউটা নিতেন। লোকটির নাম যে অর্জুন তা আমি পরে জানতে পেরেছিলাম। তিনি এই বিশাল কোম্পানির মালিক, অর্থাৎ বস। তিনি বললেন, দুঃখিত, আমরা তো আমাদের প্রার্থী নির্বাচন করে ফেলেছি, এখন আর সম্ভব নয়। তার কথা শুনে আমার শেষ আশাটুকুও নিভে গেল। আমি পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে বললাম, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি যখন লিফটের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই তার কণ্ঠস্বর আবার শুনতে পেলাম, এই যে শুনুন। আমি পেছনে ফিরতেই তিনি বললেন, আমার কেবিনে আসুন। আমার মনের ভেতরটা ছাদ করে উঠল। কেন সবাই তো চলে গেছে, এখন আমাকে একা তার কেবিনে কেন যেতে বলছেন? অজানা এক ভয়ে আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সেখানে তো আর কেউ ছিল না, কিন্তু আমার চাকরিটা খুব দরকার ছিল, তাই মনের সাহস জুগিয়ে আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম। তার কেবিনটা ছিল বিশাল আর খুব সুন্দর করে সাজানো। তিনি আমাকে তার সামনের চেয়ারে বসতে বললেন। আমি ভয়ে ভয়ে বসলাম। তিনি আমার ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলেন এবং আমাকে কিছু সাধারণ প্রশ্ন করলেন, যেমন আমার নাম কি, আমি কোথায় থাকি, পড়াশোনা কতদূর করেছি। আমি সব প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু তার একটা প্রশ্ন আমার কাছে খুব অদ্ভুত লাগল। তিনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার পরিবারে তো কেউ নেই? আপনি একাই থাকেন, এত প্রতিকূলতার মাঝেও আপনার চোখে মুখে এত দৃঢ়তার আত্মবিশ্বাস কোথা থেকে আসে? এই প্রশ্নটা আমার পেশাগত জীবনের সাথে কোনোভাবেই যায় না। এটা ছিল নিতানকে ব্যক্তিগত। প্রশ্নটা শুনে আমার মনের ভেতরের ভয়টা আরও ঘনীভূত হল। লোকটার উদ্দেশ্য কি? কেন তিনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী? তার চোখের দৃষ্টিটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। যাই হোক, আমি নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম। আমার সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্ত স্বরে বললেন, ঠিক আছে, আপনি আগামীকাল থেকে আমার এই কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনার পদ হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এত বড় একটা পদে আমার চাকরি হয়ে গেল। আমি খুশিতে প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মায়ের কথা মনে পড়ে আমার চোখে পানি চলে এলো। আমি অর্জুন সাহেবকে ধন্যবাদ জানিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম। আমার মনে একদিকে ছিল চাকরি পাওয়ার আনন্দ আর অন্যদিকে ছিল বসের অদ্ভুত আচরণ নিয়ে এক অজানা সংশয়। পরদিন থেকে আমার নতুন জীবন শুরু হলো। অর্জুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মতো এত বড় একটা কোম্পানিতে চাকরি করা আমার কাছে স্বপ্নের মতোই ছিল। আমি নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলাম। আমি যেহেতু একটি ধার্মিক এবং রক্ষণশীল পরিবারের মেয়ে, তাই আমার পোশাক আশাক সবসময় শাইন ছিল। আমি সালোয়ার কামিজ আর ওড়না দিয়ে নিজেকে আবৃত রাখতাম। অফিসে প্রথম দিন থেকেই আমি আমার রুচিশীল পোশাক পরেই যেতাম। কিন্তু অফিসে ঢোকার পর আমি কিছুটা অস্বস্তিতে পড়লাম। অফিসের পরিবেশটা ছিল দারুণ আধুনিক। আমার সহকর্মীরা, বিশেষ করে মেয়েরা, সবাই আধুনিক পশ্চিমা পোশাকে অভ্যস্ত। তাদের মাঝে আমাকে দেখে মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো জগৎ থেকে এসেছি। সবাই আমার দিকে কেমন আর চোখে তাকাচ্ছিল। তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর কিছুটা তাচ্ছিলের ছাপ। তারা হয়তো ভাবছিল এই যুগেও কেউ এমন পোশাক পরে এত বড় কর্পোরেট অফিসে চাকরি করতে আসে। প্রথম কয়েকদিন কেউ সরাসরি কিছু না বললেও তাদের কানাঘুষা আমার কান পর্যন্ত আসত। আমার একটু মন খারাপ হলেও আমি বিশ্বাসটাকে পাত্তা দিইনি। আমি এখানে কাজ করতে এসেছি। কে কি বলল তা দিয়ে আমার কিছু যায় আসে না। বস অর্জুন সাহেব আমাকে এই পোশাকে কখনো কিছু বলেননি। তিনি তার কেবিনে থাকতেন আর আমি আমার ডেস্ক এ কাজ করতাম।
তবে মাঝে মাঝে তিনি যখন তার কেবিন থেকে বের হতেন তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর এসে পড়ত। সেই দৃষ্টির অর্থ বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। একদিন লাঞ্চের সময় অফিসের একজন সহকর্মী নাম সূচনা আমার কাছে এসে বসল। মেয়েটি বেশ আধুনিক আর মিশুক প্রকৃতির। সে আমাকে জিজ্ঞেস করল, অনিকা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। সে একটু ইতস্তত করে বলল, দেখো, আমাদের অফিসের একটা ড্রেস কোড আছে, আমরা সবাই তো সেটাই মেনে চলি, কিন্তু তুমি যে নিজের মতো করে পোশাক পরে আসো তাতে অর্জুন স্যার কিছু বলেন না? উনি তো এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। আমি অবাক হয়ে বললাম, না তো, তিনি তো আমাকে পোশাকের ব্যাপারে একটি কথাও বলেননি। আমার কথা শুনে সূচনার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, বলছো কি? এটা তো আশ্চর্য ব্যাপার। এর আগে এক মেয়ে সামান্য ক্যাজুয়াল পোশাক পরার জন্য স্যার তাকে সবার সামনে বকা দিয়েছিলেন, আর তোমাকে কিছুই বলেন না। সূচনার কথা শুনে আমার মনের ভেতরের সেই পুরনো সংশয়টা আবার জেগে উঠল। কেন বস আমার প্রতি এত সহানুভূতিশীল? তার এই ভিন্ন আচরণের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছিল। অর্জুন সাহেবের প্রতিটি আচরণ আমার কাছে রহস্যময় মনে হতে লাগল। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরব উপস্থিতি যেন পুরো অফিসের পরিবেশকে গম্ভীর করে রাখত। আমার মনে হতে লাগল এই মানুষটার চারপাশে এক অদৃশ্য দেওয়াল তোলা আছে, যা ভেদ করা প্রায় অসম্ভব। দিনগুলো নিজের গতিতে চলছিল। আমি আমার কাজে এতটাই মন দিয়েছিলাম যে অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ পাচ্ছিলাম না। আমার কাজের দক্ষতা দেখে অফিসের সিনিয়ররাও প্রশংসা করতে শুরু করেছিলেন। বস অর্জুন সাহেব সরাসরি কখনো প্রশংসা না করলেও আমার ডিপার্টমেন্ট এর হেড এর মাধ্যমে জানতে পারতাম যে তিনি আমার কাজে সন্তুষ্ট। কিন্তু তার সেই রহস্যময় চাহনি আমার পিছু ছাড়েনি। মাঝে মাঝে কাজের ভাগী হঠাৎ মুখ তুলে দেখতাম। তিনি তার কাচের কেবিন থেকে আমার দিকেই তাকিয়ে আছেন। চোখে চোখ পড়তেই তিনি দৃষ্টি সরিয়ে নিতেন। এতে আমার অস্বস্তি আরও বেড়ে যেত। একদিন অফিসের একটি বড় প্রজেক্টের কাজ চলছিল। ডেডলাইন খুব কাছে হওয়ায় প্রায় সব কর্মীকেই সেদিন রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল। আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ধীরে ধীরে অফিস খালি হতে শুরু করল। রাত প্রায় 9টা বেজে গেছে। আমি আমার কাজ শেষ করে যখন ব্যাগ গোছাচ্ছিলাম তখন ইন্টারকাম এ বস এর ফোন এলো। তিনি আমাকে তার কেবিনে যেতে বললেন। আমার মনের ভেতরটা ধক্ত করে উঠল। এরাতে যখন অফিসে প্রায় কেউই নেই, তখন তিনি আমাকে একা তার কেবিনে ডেকে পাঠিয়েছেন। আমি ইতস্তত করছিলাম, কিন্তু বসের নির্দেশ অমান্য করার সাহস আমার ছিল না। আমি কাঁপা পায়ে তার কেবিনের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম অর্জুন সাহেব তার চেয়ারে বসে আছেন। ঘরের আলো ছিল কিছুটা ম্লান। তিনি আমাকে বসতে বললেন। আমি চেয়ারে বসলাম, কিন্তু আমার গলা শুকিয়ে আসছিল। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, অনিকা, তোমার কাজ আমি দেখেছি, তুমি খুব ভালো কাজ করছো। আমি মৃদুস্বরে ধন্যবাদ জানালাম। তিনি আবার বলতে শুরু করলেন, আমি জানি তোমার বাড়িতে কেউ নেই, তুমি একা থাকো। এই শহরে একটা মেয়ের জন্য একা থাকাটা খুব কঠিন এবং অনিরাপদ। তার এই ব্যক্তিগত কথা শুনে আমার শরীরটা ভয়ে ঠান্ডা হয়ে গেল। তিনি কি বলতে চাইছেন তার কথা বলার ধরন এবং চোখের দৃষ্টি আমার কাছে মোটেও ভালো লাগছিল না। তার তাকানোর মধ্যে একটা অদ্ভুত কিছু ছিল যা আমার কাছে বিপদ সংকেত বলে মনে হলো। তিনি হয়তো আমার ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে আরও গভীরে যেতে চাইছিলেন। আমার মনে হচ্ছিল আমি কোনো বিপদে পড়তে যাচ্ছি। তার উদ্দেশ্য নিয়ে আমার মনের সন্দেহ তৈরি হচ্ছিল। এই চিন্তায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আর এক মুহূর্তেও সেখানে থাকতে পারছিলাম না। আমি কিছুটা সংকুচিত হয়ে দ্রুত বললাম, স্যার, আপনি আমাকে এই চাকরিটা দিয়েছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার এখন যেতে হবে, অনেক রাত হয়েছে। এই বলে আমি তার উত্তরের অপেক্ষা না করেই প্রায় ছুটে কেবিন থেকে বেরিয়ে এলাম। কেন জানি আমার মন বলছিল এই অর্জুন মানুষটি মোটেও ভালো নয়। তার উদারতার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। এই মানুষটির কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে। সেই রাতে আমার ঘুম এলো না। সারারাত শুধু বসের সেই অদ্ভুত চাহনি আর রহস্যময় কথাগুলো আমার কানে বাজছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই কোম্পানিতে আমি আর একদিনও কাজ করব না। আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। সেই রাতের আতঙ্ক আমার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। অর্জুন সাহেবের সেই দৃষ্টি আর কথাগুলো বারবার আমার মনে পড়ছিল, আর আমার শরীর ভয়ে শিউরে উঠছিল। আমি স্থির সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক আমাকে এই চাকরি ছাড়তে হবে।
যে পরিবেশে নিজের সম্মান আর নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়, সেখানে ১,০০০ টাকা মাইনের চাকরিও আমার কাছে মূল্যহীন। পরদিন সকালে আমি আর অফিসের জন্য তৈরি হলাম না। আমার ফোনটা বন্ধ করে দিলাম। কারণ আমি জানতাম অফিস থেকে অবশ্যই ফোন আসবে। কেন আসছি না তার কৈফিয়ত দেওয়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমি শুধু এই পরিস্থিতি থেকে পালাতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল অর্জুন সাহেব একজন অত্যন্ত এবং প্রভাবশালী ব্যক্তি। তিনি চাইলে আমার ক্ষতিও করতে পারেন। তাই কোনো ধরনের যোগাযোগ না রেখে নিজেকে আড়াল করে ফেলাই আমার কাছে শ্রেয় মনে হলো। প্রথম ২-৩ দিন আমার খুব ভয় কাটল। আমার মনে হচ্ছিল এই বুঝি কেউ আমাকে খুঁজতে চলে আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। কিছুদিন পর আমার সহকর্মীর সূচনা অন্য একটি নম্বর থেকে আমাকে ফোন করল। আমি ফোনটা ধরতেই সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, উনিকা তুই কোথায়, অফিসে আসছিস না কেন? তোর ফোনও বন্ধ, সব ঠিক আছে তো? আমি তাকে সংক্ষেপে বললাম যে আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি চাকরিটা আর করব না। সূচনা অবাক হয়ে বলল, হঠাৎ কি হলো তোর? তুই তো কাজটা খুব উপভোগ করছিলি। জানিস অর্জুন স্যার তোর ব্যাপারে কয়েকবার খোঁজ নিয়েছেন, তুই কেন আসছিস না তা জানতে চেয়েছেন। তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। চিন্তিত শব্দটা শুনে আমার হাসি পেল। আমার মনে হলো এটা তার অভিনয় ছাড়া আর কিছুই নয়। হয়তো তার কোনো অসৎ উদ্দেশ্য সফল হয়নি বলেই তিনি এমন করছেন। আমি সূচনাকে আর বেশি কিছু না বলে ফোন রেখে দিলাম। এরপর আমার জীবনের সেই পুরানো সংগ্রাম আমার শুরু হলো। জমানো টাকা যা ছিল তা দ্রুত ফুরিয়ে আসতে লাগল। আমি আবার নতুন করে চাকরির জন্য বিভিন্ন জায়গা আবেদন করতে শুরু করলাম। কিন্তু ভাগ্য এবারও আমার প্রতিশোধ ছিল না। কোথাও থেকে কোনো সাড়া পেলাম না। যে কয়েকটি জায়গা থেকে ইন্টারভিউ এর জন্য ডেকেছিল সেখানে গিয়েও কোনো লাভ হলো না। দিন দিন আমি হতাশায় ডুবে যাচ্ছিলাম। আমার মনে হতে লাগলো অর্জুন সাহেবের অফিস থেকে চাকরি ছেড়ে দেওয়াটা হয়তো আমার ভুল ছিল। কিন্তু পরক্ষণেই তার সেই রাতের আচরণ মনে পড়তেই আমার সিদ্ধান্তকে সঠিক বলে মনে হতো। আমি থাকব, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেব না। এভাবেই প্রায় ১ মাস কেটে গেল। আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ল। বাড়ি ভাড়া দেওয়ার টাকাও আমার কাছে ছিল না। সেদিন আরও একটি ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়ে মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিলাম। রাস্তার পাশের একটি বেঞ্চ এ বসে নিজের ভাগ্যকে দোষারোপ করছিলাম। আমার চোখে পানি চলে এসেছিল। এই বিশাল পৃথিবীতে আমার পাশে দাঁড়ানোর মতো সত্যি কি কেউ নেই? আমি যখন এসব ভাবনায় ডুবেছিলাম ঠিক তখনই একটা ঘটনা ঘটল যা আমার জীবনকে আবার এক নতুন দিকে মোড় ঘুরিয়ে দিল। আমি যখন রাস্তার পাশের বেঞ্চ এ বসে নিজের অসহায়ত্বের কথা ভাবছিলাম ঠিক তখনই একটি কালো রঙের দামি গাড়ি আমার সামনে এসে থামল। আমি প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেইনি। কিন্তু গাড়ি থেকে যখন দুজন স্যুট পরা ভদ্রলোক নেমে এলেন এবং সরাসরি আমার দিকে এগিয়ে এলেন তখন আমি কিছুটা অবাক হলাম। তারা আমার সামনে এসে অত্যন্ত সম্মানের সাথে দাঁড়ালেন। তাদের মধ্যে একজন নরম স্বরে বললেন, আপনিই তো মিস অনিকা, তাই না? আমি ভয় আর বিস্ময় নিয়ে মাথা নাড়লাম। এরা কারা? আমাকে কিভাবে চেনে? অন্যজন বললেন, ম্যাডাম দয়া করে আমাদের সাথে একটু গাড়িতে উঠবেন। এই কথা শোনার সাথে সাথে আমার মনের ভেতরটা কেঁপে উঠল। কেন আমি তাদের সাথে গাড়িতে উঠব? এরা কি অর্জুন সাহেবের লোক? তিনি কি আমাকে খুঁজে বের করেছেন? আমার কোনো বিপদে ফেলার জন্য কি তিনি এদের পাঠিয়েছেন? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি ভয় পাওয়ার গলায় বললাম, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আপনারা কারা? প্রথম লোকটি আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, ম্যাডাম আপনার কোনো ভয় নেই। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনাকে পূর্ণ সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। আমাদের বস আপনাকে দেখা করতে বলেছেন। কে আপনাদের বস? আমি জিজ্ঞেস করলাম। যদিও উত্তরটা আমি মনে মনে আঁচ করতে পারছিলাম। তারা সরাসরি উত্তর না দিয়ে বলল, আপনি গেলেই সব বুঝতে পারবেন। দয়া করে আমাদের বিশ্বাস করুন, আপনার কোনো অসম্মান হবে না। তাদের আচরণে কোনো ধরনের আগ্রাসন ছিল না, বরং তাদের কথায় ছিল এক ধরনের অনুরোধ আর সম্মান। আমি কিংকর্তব্য বিমুখ হয়ে গেলাম। আমি যদি না যাই তাহলে তারা হয়তো জোর করতে পারে, আর যদি যাই তাহলে সামনে কি অপেক্ষা করছে তা আমি জানি না। আমার তখন এতটাই অসহায় লাগছিল যে আমার মনে হলো যা হওয়ার হবে। পরিস্থিতি থেকে পালানোর মতো শক্তিও আমার আর ছিল না। আমি এক প্রকার বাধ্য হয়েই তাদের সাথে গাড়িতে উঠলাম। গাড়িটির ভেতরটা ছিল ভীষণ বিলাসবহুল। আমার মতো সাধারণ মেয়ের জন্য এই যেন এক স্বপ্ন। গাড়িটা চলতে শুরু করল। আমি কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, কিন্তু আমার মন ছিল অজানা আশঙ্কায় পূর্ণ।
তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? অর্জুন সাহেব আমার সাথে কি করতে চান? প্রায় আধ ঘন্টা চলার পর গাড়িটি শহরের এক অভিজাত এলাকায় প্রবেশ করল। তারপর একটি বিশাল বড় লোহার গেটের সামনে এসে থামল। গেটটা আপনা আপনি খুলে গেল আর গাড়িটা ভেতরে প্রবেশ করল। আমি বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হল। গাড়ি থেকে নামার পর আমি আমার চোখের সামনে দৃশ্যকে বিশ্বাস করতে পারছিলাম না। এত কোনো বাড়ি নয়, এ তো যেন এক আধুনিক রাজপ্রাসাদ। বিশাল সবুজ লন, সুন্দর ফুলের বাগান, আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক নয়নাভিলামতালিকা। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে এসে পড়েছি। সেই দুজন লোক আমাকে পথ দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরের সাজসজ্জা বাইরের থেকেও বেশি আকর্ষণীয়। দামি আসবাবপত্র, ঝাড়বাতি, দেয়ালে টাঙানো সুন্দর পেন্টিং, সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া। আমাকে একটি বিশাল ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসানো হলো। একজন পরিচারিকা এসে আমাকে ঠান্ডা শরবত দিয়ে গেল। আমি ভয়ে আর উত্তেজনায় সোফার এক কোণায় জড়সড় হয়ে বসেছিলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি তাদের আবার জিজ্ঞেস করলাম, দয়া করে বলবেন, আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাদের বস কে? তারা শুধু বলল, ম্যাডাম, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, বস নিজেই আসছেন। আমার অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছিল না। প্রতিটি মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন আমার কোনো বিপদ না হয়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে একজনের নেমে আসার শব্দ পেলাম। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম, আর যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং অর্জুন সাহেব। তাকে এখানে এই বাড়ির মালিকের রূপে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার শরীর ভয়ে জমে যাওয়ার মতো অবস্থা হলো। তাহলে আমার সন্দেহই সত্যি, এই লোকটাই আমাকে এখানে নিয়ে আসতে বলেছেন। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, আপনি তার মানে আপনার লোকেরাই আমাকে এখানে নিয়ে এসেছে? অর্জুন সাহেব আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। তার পরনে ছিল সাধারণ পোশাক। অফিসে সেই গাম্ভীর্যটা এখন ছিল না। তিনি ধীর পায়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, কিন্তু বলো তো, তারা কি তোমার সাথে কোনো অসম্মানজনক আচরণ করেছে? আমি মাথা নেড়ে না জানালাম, বললাম, না, তারা আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে। কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি তো আপনার চাকরি ছেড়ে দিয়েছি। অর্জুন সাহেব আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তার চোখের দিকে তাকানো সাহস আমার হচ্ছিল না। আমি মনে মনে ভাবছিলাম, আজ আমার কি হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তিনি আমার ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, তুমি অনেক ভয় পেয়ে গেছো, তাই না? কিন্তু আমাকে এত ভয় পাওয়ার কি আছে অনিকা? আমি তো তোমাকে এমন কোনো কথা বলিনি বা তোমার সাথে এমন কোনো আচরণ করিনি। তার জন্য তুমি আমাকে ভুল বুঝে অফিস থেকে পালিয়ে গেলে, কারো সম্পর্কে কিছু না জেনে শুধু মনে মনে সন্দেহ করাটা কি ঠিক? তার কথায় কোনো ধমক ছিল না, ছিল একরাশ অভিমান আর কষ্ট। আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু ফ্যালফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার কাছে সবকিছু কেমন যেন গোলমেলে লাগছিল। অর্জুন সাহেবের কথায় আমি এতটাই অবাক হয়েছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তিনি যা বললেন তা আমার ভাবনার সম্পূর্ণ বিপরীত। আমি তাকে একজন খারাপ সুযোগ সন্ধানী মানুষ ভেবেছিলাম, কিন্তু তার কথায় ছিল একরাশ হতাশা আর অভিমান। তিনি আমার অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বসো অনিকা, আমি জানি তোমার মাথায় অনেক প্রশ্ন ঘটছে। আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমি আবার সোফায় বসলাম। তিনি আমার সামনের সোফায় বসলেন। তারপর বলতে শুরু করলেন, আমি জানি তুমি ভাবছ আমি একজন প্রভাবশালী বস হিসেবে তোমার অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছিলাম। তাই তো আমি মাথা নিচু করে রইলাম, যা সম্মতিরই লক্ষণ। তিনি ম্লান হেসে বললেন, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও হয়তো এটাই ভাবত। দোষটা তোমার নয়, দোষ আমাদের এই সমাজের। তবে আমি তোমাকে সেদিন চাকরিটা কেন দিয়েছিলাম জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালাম। তিনি বললেন, আমি যখন তোমাকে প্রশ্ন করেছিলাম তোমার পরিবারে কে আছে, তুমি বলেছিলে তোমার মা বাবা কেউ নেই। তুমি একা। তোমার উত্তর শুনে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল অনিকা। কারণ আমিও একজন এতিম। খুব ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। এক দূর সম্পর্কের চাচার বাড়িতে অবহেলার অনাদরে আমি বড় হয়েছি। আমি জানি এই পৃথিবীতে একা টিকে থাকার লড়াইটা কতটা কঠিন। তার কথা শুনে আমার মনের ভেতরটা যেন মোচ দিয়ে উঠল।
আমি তার চোখের দিকে তাকালাম, সেই চোখে আমি কোনো ছলনা দেখতে পেলাম না, দেখতে পেলাম এক গভীর কষ্ট আর একাকিত্ব। তিনি বলতে থাকলেন, তোমার চোখে আমি সেই দৃঢ়তা দেখেছিলাম যে দৃঢ়তা নিয়ে আমি একদিন লড়াই শুরু করেছিলাম। তুমি দেরি করে এসেছিলে, হতাশ ছিলে, কিন্তু তোমার চোখে আমি হার মেনে নেওয়ার ছাপ দেখিনি। আমি দেখেছিলাম এক অদম্য জেদ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই মেয়েটিকে একটি সুযোগ দেওয়া উচিত। কারণ আমি জানি সুযোগের অভাবে অনেক প্রতিভা হারিয়ে যায়। আর তোমাকে অফিসে পোশাকের ব্যাপারে স্বাধীনতা দিয়েছিলাম কারণ আমি তোমার ব্যক্তিত্বকে সম্মান করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি তোমার স্বকীয়তা নিয়েই কাজ করো। তোমার শালীনতা আমার চোখে প্রশংসার যোগ্য ছিল, সমালোচনার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। আমার এতদিনের সব ধারণা, সব ভয় ধীরে ধীরে ভুল প্রমাণিত হচ্ছিল। আমার নিজের উপরই ঘৃণা হচ্ছিল। আমি কতটা ভুল ভেবেছি এই মানুষটাকে নিয়ে। আর সেদিন রাতে তিনি একটু থামলেন। সেদিন রাতে আমি তোমাকে একা ফিরতে দিতে চাইনি। আমি তোমার নিরাপত্তার কথা ভেবেই চিন্তিত ছিলাম। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে কোম্পানি থেকে তোমার জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে, যতদিন না তুমি নিজে গুছিয়ে নিতে পারছো। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই তুমি ভয় পেয়ে ছুটে পালিয়ে গেলে। তারপর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি, কারণ আমি সত্যি তোমার জন্য চিন্তিত ছিলাম। অর্জুন সাহেবের প্রতিটি কথা আমার মনের ভেতরে সন্দেহের বরফকে গলিয়ে দিচ্ছিল। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আমি এত ভালো একজন মানুষকে এতটা ভুল বুঝেছি। আমি অশ্রুসিক্ত চোখে অর্জুন সাহেবের দিকে তাকিয়েছিলাম। আমার মুখ দিয়ে কোনো কথা শুনছিল না। আমি অনুশোচনায় দগ্ধ হচ্ছিলাম। একজন মানুষ যিনি নিজে কষ্ট করে বড় হয়েছেন এবং অন্যের কষ্ট বোঝেন, তাকে আমি কত জঘন্য ভেবেছি। অর্জুন সাহেব আমার অবস্থা বুঝতে পেরেছিলেন। তিনি উঠে আমার পাশে এসে বসলেন। খুব শান্ত স্বরে বললেন, এখনো কি আমাকে বিশ্বাস করতে পারছো না অনিকা? ভাবছো এগুলো আমার বানানো কথা? আমি দ্রুত মাথা নেড়ে বললাম, না না স্যার, আমি খুব লজ্জিত। আমি আপনাকে চিনতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তিনি মৃদু হেসে বললেন, স্যার নয়, অর্জুন বলে ডাকতে পারো। আর ক্ষমা চাওয়ার কিছু নেই। পরিস্থিতিটাই এমন ছিল। তবে আমার উদ্দেশ্য যে সৎ ছিল তার একটা প্রমাণ আমি তোমাকে দিতে চাই। এই বলে তিনি তার পাশ থেকে একটা ফাইল বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমি কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুললাম। ভেতরে যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন আবার সরে গেল। তবে এবার ভয় নয়, চরম বিস্ময়ে। সেটা ছিল অর্জুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানার দলিল। আর সেখানে মালিকের নামের জায়গায় আমার নামটি স্পষ্ট অক্ষরে লেখা ছিল। আমি হতবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললাম, এর মানে কি? আপনি এটা কেন করলেন? অর্জুন সাহেব আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার উদ্দেশ্য যে কতটা পবিত্র ছিল এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আজ থেকে এই বিশাল কোম্পানি, এই বাড়ি, আমার সবকিছু তোমার। আমি এখন তোমার কোম্পানির একজন সাধারণ কর্মচারী, তুমি এর মালিক। আমি অবিশ্বাসের সুরে বললাম, কিন্তু কেন? আমি তো আপনার কেউ হই না। আমার মতো একজন সাধারণ মেয়ের জন্য আপনি আপনার জীবনের সব উপার্জন কেন লিখে দিলেন? অর্জুন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ আমারও জীবনে একটা স্বপ্ন ছিল। আমি যেহেতু এতিম, তাই আমি সবসময় চেয়েছি এমন একজন জীবনসঙ্গিনী যে আমার মতো এতিম ও অনাথ হবে, যে অর্থের অহংকার নয় বরং মানুষের কষ্ট বুঝবে। আমি চেয়েছিলাম যদি সৃষ্টিকর্তা আমাকে সামর্থ্য দেন তবে আমি তার জীবনটা নিজের ভালোবাসা দিয়ে সাজিয়ে দেব। আমি অনেক খুঁজেছি, কিন্তু তোমার মতো এমন সরল, আত্মবিশ্বাসী আর আত্মসম্মানে মেয়ে আমি আর দেখিনি। আমি তোমাকে প্রথম দিন দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি বিয়ে করি তবে তোমাকেই করব। তিনি আমাকে বললেন, আমি তোমাকে জোর করব না অনিকা, আমি শুধু আমার মনের কথা বললাম। আমি তোমাকে আগে আমার সব সম্পদ লিখে দিয়েছি, যাতে তোমার মনে কোনো সংশয় না থাকে যে আমার ভালোবাসার পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল। এখন সিদ্ধান্ত তোমার। তুমি যদি আমাকে গ্রহণ করো তবে আমার এই নিঃসঙ্গ জীবনটা সার্থক হবে। রথিনের কথাগুলো শুনে আমার চোখের পানি আর বাঁধ মানছিল না। এই পৃথিবীতে এত ভালো মানুষও থাকতে পারে। আমি যাকে ভুল বুঝে এত ঘৃণা করেছি সেই মানুষটি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে। আমি বুঝতে পারলাম আমি শুধু একজন জীবন সঙ্গী পাইনি, আমি আমার হারিয়ে যাওয়া আশ্রয় খুঁজে পেয়েছি। আমি কান্না চড়ানো কণ্ঠে বললাম, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে আপনার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করে আমায় ধন্য করুন। আমার সম্মতিতে রথিনের চোখেও আমি পানি দেখতে পেলাম। সেই পানি ছিল আনন্দের প্রাপ্তির। এরপর আর কোনো বাধা ছিল না। আমরা দুজন খুব সাধারণভাবেই পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। যে মানুষটিকে আমি একদিন ভয় আর সন্দেহের চোখে দেখেছিলাম,
তিনি আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাধান করে আমার হাত ধরে এক নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে গেলেন। আমার একাকিত্ব ঘুচে গেল, আমি পেলাম এক বিশাল ভালোবাসার আশ্রয়।